জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে এসএসসি জিডি 2025-এর তোমাদের রেজাল্ট ডেট কবে সেটা নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব এবং তোমাদের ফিজিক্যাল কাট আপ এবছর কত যাবে সেটা কিন্তু এখানে আমরা পুরোপুরি দেখে নেব। এবং যাদের সবথেকে কম স্কোর রয়েছে, যাদের 50, 55 বা 60 নম্বর পেয়েছো, তোমরা কি এবছর ফিজিক্যালে ডাক পাবে কি না সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করব এবং ফিজিক্যাল তোমাদের কবে থেকে হবে প্রতিটি বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে যুক্ত থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো ভিডিওটিকে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ পয়েন্টস তুমি এড়িয়ে যাবে, ঠিক আছে? তো অতি অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখো। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু তোমরা প্রতিটি জব, যেখানে তোমাদের গভর্নমেন্ট বা প্রাইভেট বিভিন্ন জবের আপডেট কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সবার আগে নিজেকে প্রস্তুতি রাখার জন্য, তৈরি রাখার জন্য এবং আপডেট রাখার জন্য তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে এখনই রাখো, তাহলে কিন্তু তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ কী কী বিষয় আমাদের জানা উচিত, যেগুলি না জানলে হয়তো আমরা ভুল করতে পারি, ঠিক আছে? তো চলো আমি ওগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখো, তোমাদের আমি কী কী বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব এখানে এক ঝলকে দেখে নাও। তো দেখো, প্রথমে হচ্ছে তোমাদের রেজাল্ট কবে আসবে সেটা কিন্তু এখানে আলোচনা করব। তার সূত্র হচ্ছে তোমাদের ফিজিক্যাল কবে হবে সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে? 2025-এ তোমাদের কম্পিটিশান কীরকম রয়েছে সেটাও দেখে নেব। মানে প্রিভিয়াস ইয়ার যতগুলি এসএসসি জিডির এক্সাম হয়েছে তার তুলনায় এবছর কম্পিটিশান বেশি রয়েছে না কম রয়েছে সেটা কিন্তু দেখে নেব। এবং তোমাদের 2025-এর ফিজিক্যাল টাইপ দেখে নেব, মানে তোমাদের 25-এ ফিজিক্যাল কীভাবে হবে, ঠিক আছে? তারপরে দেখে নেব পিইটি এবং পিএসটির অল ডিটেলস, মানে তোমাদের মাপঝোঁক কী রয়েছে, তোমাদের কত কিলোমিটার দৌড়তে হবে প্রতিটি কিন্তু এখানে আমরা দেখে নেব। এবং রানিংয়ে কী পরিবর্তন মানে এবছর করা হবে সেটাও কিন্তু দেখে নেব, ঠিক আছে? আরএফআইডি চিপ কি এটাও আমরা দেখে নেব। এবং ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্ট তোমাদের ফিজিক্যালের আগে রেডি রাখতে হবে, মানে এখন থেকে তোমাদের ডকুমেন্টগুলি রেডি রাখতে হবে যেন তোমার ফিজিক্যালি গিয়ে তোমার কোনো প্রবলেম না হয়, কারণ ফিজিক্যালি গিয়ে যে ডকুমেন্টটা নিয়ে যাবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল ডকুমেন্ট থাকবে, ঠিক আছে? তো ইম্পর্টেন্টস কী কী ডকুমেন্ট লাগবে সেগুলি আমরা কিন্তু দেখে নেব। এবং এবছরের ফিজিক্যাল তোমাদের নর্মালি হবে না ডিজিটালি হবে সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, খুব মনোযোগ দিয়ে একদম ভালো করে ভিডিওটি দেখো, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটি নোটিশ রয়েছে, যেটি কিন্তু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সিআরপিএফের থ্রু থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছিল। এটি কিন্তু একটি আনঅফিসিয়াল নোটিশ, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের বলা হয়েছিল যে পিইটি পিএসটি জিডিতে, ঠিক আছে, এক্সামিনেশন 2025-এর তোমাদের যে বিভিন্ন পোস্ট রয়েছে, ঠিক আছে, এসএসএফ, রাইফেলম্যান, বিভিন্ন ক্ষেত্রে যে পোস্টগুলি রয়েছে সেগুলি দেখো এখানে ক্যান্ডিডেট ডিউরিং তোমাদের যে ফিজিক্যাল সেটা হচ্ছে জুন জুলাই 2025-এ কিন্তু তোমাদের হচ্ছে এখানে বলা রয়েছে যে জুন বা জুলাই মাসে তোমাদের কিন্তু এখানে পিইটি মানে ফিজিক্যাল হওয়ার কথা কিন্তু এখানে বলেছে, ঠিক আছে? এবং এখানে তোমাদের যে বিষয়গুলি বলেছে যে এখানে তোমাদের ফিজিক্যালে যাওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমরা এই যে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো এখানে প্রতিটি বিষয় যদি আমি তোমাদের বলি, তো ফিজিক্যাল কিন্তু এখানে বলা রয়েছে জুন জুলাই, কিন্তু এই নোটিশটি যে কতটা সত্য সেটা কিন্তু এখনও পর্যন্ত 100% আমরা জানতে পারিনি। তো এই নোটিশের ওপর ভিত্তি করে কিন্তু আমরা ফাইনালস মানে এই ডেটের মধ্যেই যে ফিজিক্যাল হবে সেটা কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি না, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব যে সমস্ত ট্রুথ বিষয় রয়েছে সেগুলি আগে দেখে নিই, ঠিক আছে? তো দেখো, এবার তোমাদের 2025-এর কম্পিটিশান আমরা দেখে নেব, যেখানে 2025-এর ভ্যাকেন্সি কতটা এবছর ইনক্রিজ রয়েছে এবং আগের বছরের তুলনায় কত কম রয়েছে বা বেশি রয়েছে সেটা দেখে নিই, ঠিক আছে? তো দেখো এখানে ইয়ার ওয়াইজ তোমাদের দেখো 2022-এর ক্ষেত্রে প্রথমে 24,369টি ভ্যাকেন্সি কিন্তু বের হয়েছিল, ঠিক আছে? যেখানে পরবর্তীতে 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়ে টোটাল দাঁড়িয়েছিল 50,187টি। খুব ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি ছিল। 2024-এর ক্ষেত্রে দেখি যে প্রথমে 26,141টি ভ্যাকেন্সি কিন্তু বের হয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে 20,476টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়
মানে টোটাল দাঁড়িয়েছিল কত 46,617টি ভ্যাকেন্সি। তো এখানে মোটামুটি আগের বছরের তুলনায় দেখা যাচ্ছে প্রায় 4,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু কম ছিল। ঠিক আছে, 2025-এর ক্ষেত্রে দেখি আমরা, তো দেখো প্রথমেই কিন্তু 39,481 ভ্যাকেন্সি বের হয়েছিল এবং পরবর্তীতে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, যা টোটাল দাঁড়িয়েছিল কত 53,690। মানে 2024-এর তুলনায় 2025-এ দেখো 7,073টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। তো যেখানে 2022-এর তুলনায় 2024-এ তোমাদের কম ছিল, কিন্তু 2025-এ 7,000 বেশি রয়েছে। তো এর ওপরই কিন্তু বেস করে আমরা আইডিয়া করতে পারি যে এবছরের যে তোমাদের ভ্যাকেন্সি সেটা কিন্তু বেশি রয়েছে এবং কাট আপের ওপরও কিন্তু এর অনেকটা প্রভাব পড়তে পারে। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস। তোমরা অবশ্যই এটি স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে রাখো। এবার দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা ডিফারেন্স রয়েছে 2024-25-এ। তো দেখো 2024-এ 46,617টি ভ্যাকেন্সির মধ্যে টোটাল পশ্চিমবঙ্গে ছিল 5,615টি। 2025-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 53,690টি টোটাল ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত 7,227টি ভ্যাকেন্সি। মানে 2024-25-এর মধ্যে তফাৎ কত 1,612টি ভ্যাকেন্সি তফাৎ। মানে এতগুলি ভ্যাকেন্সি কিন্তু 2025-এ বেশি আছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গেও এবছর ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রী তোমরা যারা কম মার্কস পেয়েছো তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালের জন্য প্রিপারেশন ভালো করে করো। ঠিক আছে, এবার দেখো তোমাদের কম্পিটিশান বলি, যেটি খুবই গুরুত্বপূর্ণ যে এবছর কম্পিটিশান তোমাদের কতটা হাই বা লো রয়েছে। তো দেখো এখানে 2018-এর ক্ষেত্রে আমরা আগে দেখি। তো দেখো টোটাল ফর্ম এখানে কতজন অ্যাপ্লাই করেছিল, 52 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল। এবং কারা কারা সিবিটি এক্সাম দিয়েছিল, তো সিবিটি এক্সাম দিয়েছিল শুধুমাত্র 30 লক্ষ প্লাস স্টুডেন্ট। মানে 58% কিন্তু এখানে এক্সাম দেয় 100%-এর মধ্যে। যেখানে টোটাল ভ্যাকেন্সি কত ছিল দেখো 60,210টি। ঠিক আছে, ভ্যাকেন্সি খুবই ভালো ছিল 2018-এ। কিন্তু এখানে একটি ভ্যাকেন্সির জন্য তোমাদের কতজন মানে কম্পিটিশনে ছিল দেখো 51 জন কিন্তু কম্পিটিশানে ছিল। সেরকমই 2021-এর ক্ষেত্রে দেখো 71 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করে, 39 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়, মানে 55% স্টুডেন্ট দিয়েছিল। ভ্যাকেন্সি সবথেকে কম ছিল 25,271টি, যেখানে কম্পিটিশান সবথেকে বেশি হাই গিয়েছিল, মানে একটি ভ্যাকেন্সির জন্য 119 জন ক্যান্ডিডেট কম্পিটিশানে ছিল। নেক্সট দেখব 2022-এর ক্ষেত্রে 54 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করে ফর্ম, যার মধ্যে 35 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়, মানে 65% স্টুডেন্ট দিয়েছিল। মানে দেখতে পাচ্ছ যে বেশি স্টুডেন্ট কিন্তু এক্সাম দিয়েছে 2022-এর ক্ষেত্রে, যেখানে ভ্যাকেন্সি ছিল 50,000 প্লাস। তো এখানে একটি ভ্যাকেন্সির জন্য তোমাদের লড়াই করেছিল কতজন 60 জন স্টুডেন্ট। ঠিক আছে, এবার 2023-24-এর ক্ষেত্রে দেখো 47 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 30 লক্ষ প্লাস স্টুডেন্ট মানে সিবিটি এক্সাম দেয়, মানে আগের বছরের তুলনায় 5 লক্ষ কম দিয়েছে। এখানেও কিন্তু তোমাদের 65% স্টুডেন্ট দেয়, যেখানে 46,617টি ভ্যাকেন্সি ছিল এবং অ্যাভারেজ কত এসেছে 64, মানে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 64 জন কম্পিটিশানে ছিল। কিন্তু 2024-25-এর ক্ষেত্রে দেখো সবথেকে লোয়েস্ট কাট আপ গেছে। দেখো এখানে 54 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে শুধুমাত্র 25 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়। তো দেখতে পাচ্ছ প্রায় এখানে 5 থেকে 10 লক্ষ স্টুডেন্টের কিন্তু তফাৎ রয়েছে। এবং এখানে অ্যাভারেজ কত দেখো 45% শুধুমাত্র তোমাদের এক্সাম দিয়েছে। ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় বেশি রয়েছে, দেখতে পাচ্ছ কত 7,073টি ভ্যাকেন্সি বেশি রয়েছে, মানে 53,690টি ভ্যাকেন্সি রয়েছে। তো একটি সিটের জন্য কতজন কম্পিটিশানে রয়েছে দেখো শুধুমাত্র 46 জন। তো প্রিভিয়াস ইয়ার যতগুলি ডেটা রয়েছে তার উপরে ভিত্তি করে দেখো এই বছরের কম্পিটিশান কিন্তু অনেকটা কম রয়েছে, সেই জন্য এবছর কাট আপও কম যাবে, তোমাদের অনেকে কিন্তু এবছর কম নাম্বারেও সিলেকশন নিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন নাও, যাদের কম থেকে কম মার্কস রয়েছে 50+ যাদের রয়েছে তোমরা অবশ্যই ফিজিক্যালে কিন্তু চান্স পাবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট গুরুত্বপূর্ণ দেখে নিই। তো সবার আগে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের এই ডিটেলসগুলি ভালো লেগে থাকে, কাজের মনে হয়, তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করে দিও এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, এবং তোমরা যদি চাও যে আমি তোমাদের সাথে লাইভ এসে তোমাদের সমস্যার সমাধান করি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো যে দাদা লাইভ আসো। ঠিক আছে, তো চলো আমরা এবার নেক্সট দেখে নেব কী কী গুরুত্বপূর্ণ রয়েছে।
দেখো এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা তুলে ধরছি যে এবছরের কাট অফ বৃদ্ধি পাবে না কম পাবে। কিন্তু এখানে আমি বলেছি তোমাদের কি যে এবছরের কাট অফ কিন্তু কমবে। তো পাঁচটি গুরুত্বপূর্ণ কাট অফ মানে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাদের সামনে তুলে ধরছি, যার ফলে তোমরা বুঝতে পারবে যে এবছরের ভ্যাকেন্সির মানে তোমাদের কাট অফ সেটা কতটা কমতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথমে ক্যান্ডিডেট উপস্থিতি 45%। তোমাদের আগে বলে দিলাম, দেখো 100% স্টুডেন্ট ধরে নাও ফর্ম অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 45% স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়, বাকি 65 স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়নি। তো এই 45% মানে কত, এবছর হচ্ছে 25 লক্ষ স্টুডেন্ট। ঠিক আছে, তো 2024-এর তুলনায় যদি আমরা দেখি এখানে ডিফারেন্স কত, প্রায় 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর এক্সামই দেয়নি। মানে তোমাদের ক্যান্ডিডেট এবছর অনেক কম রয়েছে, 5 লক্ষ স্টুডেন্ট কম রয়েছে, অনেকটা বড় পরিমাণের সংখ্যা কিন্তু। ঠিক আছে, তো এটি একটি কারণ যেখানে তোমাদের কাট অফ কমতে পারে। ঠিক আছে, নেক্সট এবার দেখে নেব ভ্যাকেন্সি বৃদ্ধি। তো দেখো তোমাদের আগে বলে দিলাম যে 39,481 থেকে 53,690 হয়ে গেছে, মানে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়। তো আগের বছরের তুলনায় এবছর কত বললাম, 7,073টি নাকি 7,073টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এবছর তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে প্লাস ক্যান্ডিডেট কম রয়েছে, তো এখানে তোমাদের কিন্তু কাট অফটা কমার চান্স অনেকটা রয়েছে। ঠিক আছে, তো এটি একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। নেক্সট কারণ তোমাদের বলি এক্সাম লেভেল। তো দেখো এক্সাম লেভেল এবছর কিন্তু তোমাদের কোশ্চেন অনেকটা হার্ড লেভেলের এসেছে। তোমরা যারা 2024-এ এক্সাম দিয়েছো তোমরা জানো তোমাদের কোশ্চেন কিন্তু ইজি ছিল, মানে নর্মাল ছিল প্লাস একটু মডারেট টাইপের কোশ্চেন ছিল, যেটা প্রতি বছরই হয়। কিন্তু 2025-এর ক্ষেত্রে দেখেছি যে এবছরের কোশ্চেন কিন্তু মডারেট তো ছিলই প্লাস অনেক হার্ড ছিল, যার জন্য এবছর অনেক স্টুডেন্ট স্কোর ভালো করতে পারেনি। মানে অল ওভার যদি আমরা দেখি তো স্কোর কিন্তু এবছর অনেক কম রয়েছে। ঠিক আছে, তো এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যার ফলে তোমাদের কাট অফটা কম যেতে পারে। মানে যেহেতু প্রত্যেক স্টুডেন্টই কম নম্বর পেয়েছে তো কম নম্বরের মধ্যেই কাট অফ যাবে, এটা তো নিশ্চিত নাকি। নেক্সট আমরা এবার দেখে নেব, দেখো 2024 এবং 25-এর অ্যাভারেজ স্কোর ডাউন। দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ভালো করে বুঝে রাখো। দেখো এখানে যে ক্যান্ডিডেট 2024 সালে এক্সাম দিয়েছিল সে দেখো 140 নম্বর পেয়ে পাস করেছিল, কেন কোশ্চেন একটু ইজি টাইপের ছিল। ঠিক আছে, কিন্তু ক্যান্ডিডেট 2025-এ এক্সাম দিয়ে 115 নম্বর পায়, ডিফারেন্স কত, 25 নম্বর। তো এই 25 নম্বর সে কিন্তু এবছর কম পেয়েছে, কারণ কি কোশ্চেন লেভেল এবছর হার্ড হয়েছে। কিন্তু একটি জিনিস মাথায় রাখো, একটা স্টুডেন্ট যখন 1 বছর ভালো করে পড়াশোনা করবে তার তো স্কোর বৃদ্ধি পাওয়া উচিত, বৃদ্ধি না পেয়ে তার স্কোর কিন্তু কমে গেছে। কেন কমে গেছে, গুরুত্বপূর্ণই হচ্ছে এবছর যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু অনেকটা হাই লেভেলের ছিল। তো এটি একটি গুরুত্বপূর্ণ কারণ, তোমাদের এবছর প্রত্যেক স্টুডেন্ট কিন্তু খুবই কম নম্বর পেয়েছিল। ঠিক আছে, তো অ্যাভারেজ স্কোর ডাউন থাকার ফলে কী হবে, তোমাদের ফিজিক্যাল বলো বা ফাইনাল বলো সব কিছুতেই কিন্তু তোমাদের কাট অফ কমবে। ঠিক আছে, এটি কি গুরুত্বপূর্ণ কারণ ছিল। নেক্সট আমরা কারণ দেখে নেব, দেখো নর্মালাইজেশন। তোমাদের বলি নর্মালাইজেশনের ক্ষেত্রে বিষয়টি ভালো করে মাথায় রাখো, এবং তোমরা এখানে আমি বলে দিব যে তোমাদের যারা কম থেকে কম নম্বর পেয়েছো, মানে যারা 50 পেয়েছো বা 60 পেয়েছো বা 70 পেয়েছো, তোমরা কিভাবে ফিজিক্যালি চান্স পাবে। দেখো তোমাদের বলি 2022-এর ক্ষেত্রে কিন্তু সবথেকে হার্ডশিপে তোমাদের 14 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন দিয়েছিল। 2023-24-এর এক্সামে দেখো 25 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন দিয়েছিল। 2025-এর ক্ষেত্রে কি হবে, তো দেখো 2024-এর ক্ষেত্রে আমরা দেখলাম কোশ্চেন লেভেল একটু ইজি টাইপের ছিল, যার জন্য 25 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন দিয়েছে। কিন্তু 2025-এর ক্ষেত্রে তো তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন লেভেল অনেকটা হার্ড হয়েছে, তো এখানেও অবশ্যই 25-এর থেকে বেশি দেওয়া উচিত নাকি। তো আমিও তোমাদের জন্য এখানে গড়ে ধরে রেখেছি যে 15 থেকে 25 প্লাস মাইনাস কিন্তু তোমরা যেগুলি হার্ডশিপ সেগুলিতে কিন্তু পাবে। তো এটি আমি কেন তোমাদের সামনে এই চার্টটি তুলে ধরলাম, তো দেখো এখানে এবার তোমাদের বলি, দেখো 2025-এর নর্মালাইজেশন স্কোর, তোমরা যারা হার্ড শিফটে এক্সাম দিয়েছো তোমাদের কিন্তু 20 থেকে 25 প্লাস নম্বর তোমরা এবছর পাবেই। ঠিক আছে, এবং যারা মডারেট শিফটের দিয়েছিলো তোমরা 15 থেকে 20 নম্বর প্লাস পাবেই, এবং নর্মাল শিফট যেগুলি ছিল সেগুলিতে 8 থেকে 15 নম্বর কিন্তু পাবেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত জানো না কোনগুলি হার্ড শিফট ছিল, কোনগুলি নর্মাল শিফট ছিল, কোনগুলি মডারেট শিফট ছিল, এবং তুমি যে শিফটের এক্সাম দিয়েছিলে সেটি কোন শিফট, তো তুমি অবশ্যই এখানে আই বাটনে ক্লিক করে
এখানে ভিডিওটিতে ক্লিক করে তুমি দেখে নিতে পারো যে তোমার শিফটটি নর্মাল ছিল, হার্ড ছিল না মডারেট টাইপের ছিল। ঠিক আছে, তো দেখো এবার এখানে তোমাদের আমি বলি, দেখো যারা যারা হার্ড শিফটের মধ্যে এক্সাম দিয়েছো তোমাদের স্কোর কিন্তু সবথেকে কম, অ্যাভারেজ স্কোর দেখবে 50 গেছে। তো এবার যারা তোমরা 50 নম্বর পেয়েছো তোমরা হার্ড শিফটের মধ্যে এক্সাম দিয়েছো, তো হার্ড শিফটের এক্সাম দেওয়ার ফলে তোমাদের নর্মালাইজেশন বেশি দেওয়া উচিত, তোমরা কিন্তু 25+ এখানে নর্মালাইজেশন পাবে। তো দেখো তোমরা যারা 50 পেয়েছো এদিকে নর্মালাইজেশন 25 পাচ্ছ, মানে র প্লাস নর্মালাইজেশন মিলে তোমাদের কত হচ্ছে 75। তো এবছর 75-এর মধ্যেই তোমরা কিন্তু 100% ফিজিক্যালে চান্স পাবেই। ঠিক আছে, তো ফিজিক্যালের জন্য কিন্তু তোমরা অবশ্যই প্রিপারেশন ভালো করে করো। ঠিক আছে, যারা ভাবছো যে আমার কম নম্বর রয়েছে আমি ফিজিক্যালের জন্য প্রিপারেশন করব কি না, তো ভাই এটি হচ্ছে সত্যি যে হার্ড শিফটের জন্য এবছর তোমাদের স্কোর কম হয়েছে, যার জন্য তোমাদের নর্মালাইজেশন এবছর বেশি পাবে। ঠিক আছে, ঠিক তেমনই মডারেট শিফট বলো বা নর্মাল শিফট বলো, মডারেট শিফটের ক্ষেত্রে কেউ ধরে নাও 60 পেয়েছো, তো সেখানে তোমরা কত পাবে, তোমরা ধরে রাখো এখানে তোমরা 15 থেকে 20 নম্বর পাবে, তো তোমাদের এখানে 75 থেকে 80 নম্বর হয়ে যাচ্ছে, তো এখানেও তোমরা চান্স পাবে। এবং যেগুলি নর্মাল শিফট মানে সেগুলিতে অনেকে 65 পেয়েছো, তো এখানেও যদি তুমি 10 নম্বর পাও তাহলে এখানেও তোমার 75 হয়ে যাচ্ছে, তো তুমি অবশ্যই এখানে ফিজিক্যালে চান্স পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন নাও, ফিজিক্যালে এবছর অনেক ক্যান্ডিডেট কিন্তু চান্স পাবে। ঠিক আছে, এবছর তবুও ভ্যাকেন্সির থেকে 8 গুণ বেশি স্টুডেন্টকে ডাকে, তো 50,000+ ভ্যাকেন্সি রয়েছে, তো এবছর কিন্তু 4 লক্ষেরও বেশি স্টুডেন্টকে ফিজিক্যালে ডাকবে। ঠিক আছে, তো আশা করি ভালো করে বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো যে দাদা হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং লাইভ ডিসকাশন করতে হলে তাও তোমরা কমেন্ট করো যে দাদা লাইভ এসে আমাদের সমস্যাগুলি একটু সমাধান করে দাও। ঠিক আছে, তো এগুলি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলি তোমাদের কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন, যারা বিশেষ করে নতুন স্টুডেন্ট তোমরা যারা কনফিউশনে রয়েছো। ঠিক আছে, তো দেখো এবার তোমাদের রেজাল্ট বলি, রেজাল্ট কবে আসবে। তো তোমরা জানো এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ আমরা পাইনি যেখান থেকে আমরা বলতে পারবো যে আমরা এই ডেটে হচ্ছে রেজাল্ট পাবো। কিন্তু এখানে তোমাদের যদি আমি প্রিভিয়াস ইয়ার ডেটার ওপর বেস করে অ্যানালিসিস করে বলি, মানে কবে রেজাল্ট তোমাদের এক্সাম শেষ হয় এবং এক্সামের কত দিন পরে রেজাল্ট দিয়েছিল, তো এখানে দেখো 2022-এর ক্ষেত্রে দেখছি যে 10 থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এক্সাম শেষ হয়েছিল এবং 8ই এপ্রিল 2023-এ রেজাল্ট দেয়, মানে 2 মাস পর কিন্তু রেজাল্ট দিয়েছিল 2022-এর ক্ষেত্রে। 2023-24-এর ক্ষেত্রে দেখি, তো দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এক্সাম চলে এবং রেজাল্ট দিয়েছিল 10 জুলাই, তো এখানে 3 মাসেরও বেশি কিন্তু সময় নিয়েছিল এসএসসি রেজাল্ট পাবলিশ করতে। 2025-এর ক্ষেত্রে আমরা কি জানি, 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এক্সাম রানিং ছিল এবং তোমাদের অ্যান্সার কি দিয়েছিল কবে, 4ই মার্চ। ঠিক আছে, তো এবার রেজাল্ট কবে আসবে এটাই সবথেকে বড় প্রশ্ন। তো দেখো আমরা এখানে প্রিভিয়াস ইয়ার দেখছি যে 2 মাস 3 মাস সময় নিয়েছে রেজাল্ট পাবলিশ করতে। তো 25শে মানে ফেব্রুয়ারিতে তোমাদের 2025-এর এক্সাম শেষ হয়, তো ফেব্রুয়ারির আমরা অ্যাভারেজ 3 মাস ধরে নিলাম, তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তো দেখছি মে মাস পর্যন্ত রেজাল্ট এসএসসি জারি করতে পারে। কিন্তু আমরা কি দেখছি যে মে মাসও কিন্তু শেষ হয়ে গেল, এখনও পর্যন্ত এসএসসি কোনো রেজাল্ট নোটিশ দেয়নি বা রেজাল্টও পাবলিশ করেনি, তো আর কতদিন এসএসসি নিতে পারে। তো দেখো তোমাদের এবার বলি, তোমরা জানো যে এসএসসির সিবিটি এক্সামে মানে এসএসসি জিডিতে যারা যারা সিবিটি এক্সাম দিয়েছে অনেক ক্যান্ডিডেট কি করেছে, ভুল করে ফেলেছে। মানে অনেকে হয়তো এক্সাম দেওয়ার সময় অন্যের কম্পিউটার দেখেছিল বা কারো কপি করেছিল বা কিছু ভুল কাজ করেছিল, যার জন্য কি হয়েছিল সিসিটিভিতে সেগুলি কিন্তু ধরা পড়েছে। এবার এসএসসি কি করেছে, যারা যারা এরকম কাজ করেছে তাদের কিন্তু নোটিশ পাঠাচ্ছে যে তুমি এই ভুল করেছো, এই ভুলের তোমাকে শাস্তি পেতে হবে এত এত। ঠিক আছে, অনেকে 2 বছর 7 বছর পর্যন্তও কিন্তু ডিসকোয়ালিফাই করে দিচ্ছে, মানে এসএসসির কোনো এক্সাম তারা দিতে পারবে না। এখানে তারা বলছে যে 6 জুনের মধ্যে কিন্তু এসএসসি যে কোনো তোমাদের হচ্ছে অফিসে গিয়ে সেরকম স্টুডেন্ট যাদের কাছে এই নোটিফিকেশান বা ইমেলে হচ্ছে এই মেসেজ গেছে তাদেরকে জানানো হয়েছে যে 6 জুনের আগে তোমরা উপস্থিত হয়ে তোমাদের যে সমস্যা সেটা সমাধান করে রাখো, নাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে বসতে পারবে না। তো এখানে দেখো 6 জুন পর্যন্ত কিন্তু এই কাজ চলবে স্টুডেন্টের। তো তোমরা এখানে
বুঝতেই পারছো যে 6 জুন পর্যন্ত কিন্তু রেজাল্ট আসবে না। ঠিক আছে, তো রেজাল্ট কবে আসতে পারে? তো দেখো জুন মাসেই তোমাদের রেজাল্ট আসবে, এটা তো কনফার্ম আমি বলতে পারি। কিন্তু জুন মাসের কবে আসবে? তো দেখো জুন মাসের কিন্তু তোমরা 10 তারিখের পরেই কিন্তু আশা করো, মানে 10 থেকে 15 তারিখের মধ্যে হচ্ছে এসএসসি রেজাল্ট পাবলিশ করতে পারে। এই সমস্যাগুলির সমাধান না হওয়া পর্যন্ত তো আর এসএসসি রেজাল্ট পাবলিশ করতে পারবে না, এতগুলি ক্যান্ডিডেটের রেজাল্ট একসাথেই পাবলিশ করতে হয়। ঠিক আছে, তো এটি হচ্ছে রেজাল্টের তোমাদের হচ্ছে একটি আমি এক্সপেক্টেড বলে দিলাম। ঠিক আছে, এখানে কি বললাম? তো জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এসএসসি রেজাল্ট জারি করবে। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব। তো দেখো নেক্সট এবার হচ্ছে ফিজিক্যাল। তো ফিজিক্যাল বিষয়টি ঠিক একই বিষয়, যেখানে রেজাল্ট দিয়েছিল তার কতদিন পরে ফিজিক্যালে ডাকা ছিল সেটা আমরা যদি দেখি, দেখো এখানে 2022-এর ক্ষেত্রে 18 এপ্রিল তোমাদের রেজাল্ট দেয়, এবং এখানে 17 জুলাই তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য ডেকেছিল। তো আড়াই মাস পরেই ডেকে 2023-24-এর ক্ষেত্রেও 10ই জুলাই তোমাদের এক্সাম শেষ হয়, এবং রেজাল্ট মানে দিয়েছিল, এবং ফিজিক্যালের জন্য ডাকিয়েছিল 23শে সেপ্টেম্বর, মানে এখানেও আড়াই মাসেরও কিন্তু বেশি সময় নিয়েছিল ডাকতে। তো আমরা অ্যাভারেজ ধরে নিলাম 2 মাস পরে এসএসসি রেজাল্টের পর হচ্ছে ফিজিক্যালের জন্য ডাকবে। তো আমরা যদি জুন মাসে যদি আমরা রেজাল্ট পেয়ে যাই, তো জুনের 2 মাস পর মানে জুন জুলাই আগস্ট মাসে কিন্তু তোমাদের ফিজিক্যালে ডাকবে। ঠিক আছে, মানে এটা পুরোপুরি আমরা রেজাল্টের উপর কিন্তু বেস করে এটা আমরা বলতে পারি। তো মানে রেজাল্ট যবে দেবে তার ঠিক 2 মাস পরে এসএসসি ফিজিক্যালের জন্য ডাকবে। তো আগস্ট মাসে এক্সপেক্টেড করা যায় যে ফিজিক্যাল ডাকতে পারে। ঠিক আছে, তো আই হোপ তোমরা প্রতিটি বিষয় ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবে। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কী গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি দেখে নিই। তো দেখো এবার তোমাদের ফিজিক্যাল সম্বন্ধে একটি বেসিক ধারণা তোমাদের দিচ্ছি, যারা যারা নতুন রয়েছে তোমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, যারা পুরনো স্টুডেন্ট তোমরা তো প্রত্যেকে জানোই। তো দেখো ফিজিক্যালের ক্ষেত্রে দেখো 2024-এ কী হয়েছিল, পিইটি পিএসটি ডিবি প্লাস মেডিকেল কিন্তু একসাথে হয়েছিল। মানে প্রথমে তোমাদের হাইট হয়েছিল, তারপর ওয়েট মেজারমেন্ট, তারপর চেস্ট। যারা কোয়ালিফাই করেছিল তাদের রানিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল টেস্ট 2 থেকে 3 দিন লেগে গেছিলো ফিজিক্যালে এক একটি স্টুডেন্টের। ঠিক আছে, তো 2025-এ কী হবে? তো দেখো 2024-এর মতোই কিন্তু 2025-এ রিপিট করতে পারে, মানে তোমাদের পিইটি পিএসটি মেডিকেল ডিবি কিন্তু একসাথে হওয়ার এবছরও চান্স রয়েছে। এখানে দেখো ক্যান্ডিডেট তোমাদের আগে বললাম যে একটি ভ্যাকেন্সির জন্য 8 জনকে ডাকবে, তো 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, মানে 4 লক্ষ প্লাস স্টুডেন্টকে কিন্তু ডাকবে। ঠিক আছে, এবছরও তোমাদের প্রথমে হাইট মাপা হবে, কিন্তু সবগুলি কিন্তু এবছর ডিজিটালি হওয়ার সম্ভাবনা রয়েছে। চেস্টও তোমাদের ডিজিটালি হবে, এবং ওয়েটও তোমাদের ডিজিটালি মাপবে। ডিজিটাল বলতে কি? এবার দেখো 2024-এ কিন্তু অনেকে এরকম মানে প্রশ্ন করেছিল যে আমাকে এই সেন্টারে হচ্ছে হাইটে মানে বের করে দিয়েছে, মানে আমার হাইট কম নিয়েছে। তো এবার কিন্তু ডিজিটাল হওয়ার ফলে কিন্তু তোমাদের যদি 170.1 সেন্টিমিটারও হয় তুমি কিন্তু চান্স পাবে। ঠিক আছে, মানে ডিজিটাল হওয়ার ফলে কিন্তু এবছর তোমাদের এই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা রয়েছে। ঠিক আছে, চেস্ট বলো ওয়েট বলো প্রতিটি বিষয়ে। এবং তোমাদের রানিংয়ের ক্ষেত্রে যে একটি চেঞ্জ করা হয়েছে, এটি বিভিন্ন অন্যান্য এক্সামে কিন্তু চলছে, কিন্তু এসএসসি জিডিতে এবছর প্রথম হওয়ার কথা রয়েছে। যে দেখো রানিংয়ের ক্ষেত্রে তোমাদের 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে যেখানে আরএফআইডি চিপ ইউজ করা হবে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। তোমরা যখন রানিং করবে তখন কিন্তু এই আরএফআইডি চিপ হচ্ছে ডিটেক্ট করবে যে তুমি 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে ঢুকছো না 24 মিনিটের পরে ঢুকছো। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের এবছর ফিজিক্যালে এই ডিজিটালি হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো, তোমরা কিন্তু ডিজিটালি হওয়ার ফলে তোমাদের কিন্তু কোনো এক্সট্রা ছুট পাবে না। তো অবশ্যই 24 মিনিটের আগেই তোমাদের ঢুকতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ফিজিক্যালের বেসিক একটি ধারণা বলে দিলাম। এবার লাস্ট আমরা দেখে নেব তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট কী কী লাগবে, যেগুলি তোমাদের হচ্ছে ফিজিক্যালের সময় নিয়ে যেতে হবে এবং এখন থেকে তোমাদের রেডি রাখতে হবে। ঠিক আছে, তো চলো সেগুলি দেখে নিই। তো দেখো ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্ট তোমাদের ফিজিক্যালের সময় নিয়ে যেতে হবে এখানে দেখে রাখো। প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে, মানে যারা যারা ফিজিক্যালের জন্য তোমরা হচ্ছে কোয়ালিফাই হবে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড দেবে, সেটা ডাউনলোড করে 2 কপি রাখবে। তারপরে দ্বিতীয় হচ্ছে আইডি হিসেবে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি তোমরা নিয়ে যেতে পারো।
এখানে তোমরা প্রতিটি ডকুমেন্টসে দেখতে পারবে যে তোমাদের যেন প্রতিটি ক্লিয়ার থাকে, মানে ফটো, ডিটেলস, অ্যাড্রেস, নেম, ডেট অফ বার্থ, মাদার ফাদার নেম সব কিছু যেন ক্লিয়ার থাকে, কোনো ভুল ত্রুটি যেন না থাকে, ঠিক আছে। আধার কার্ড অবশ্যই তোমরা নিয়ে যাবে। আধার কার্ডের কিন্তু তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান করবে, তো অবশ্যই তোমরা তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশানটা চেক করে রাখো যে তোমাদের ঠিক আছে কিনা, মানে ফিঙ্গারপ্রিন্ট তোমাদের মিলছে কিনা, ঠিক আছে। নেক্সট দেখো, কোয়ালিফিকেশানের জন্য তোমাদের যারা 10th মার্কশিট পাস করেছো তোমাদের 10 মার্কশিট প্লাস এখানে সার্টিফিকেট তোমরা অবশ্যই নিয়ে যাবে। যারা 12-এর ফর্ম ভরেছো তারা 12-এর দেবে, এবং যারা গ্র্যাজুয়েশনে দিয়েছিলে তোমরা গ্র্যাজুয়েশনে দিতে পারো, ঠিক আছে, কিন্তু 10th-এর মার্কশিট প্লাস সার্টিফিকেট দিতেই হবে। তারপর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, তো অবশ্যই তোমাদের নিবাস প্রমাণপত্র দিতে হবে, তুমি কোন স্টেটে বাস করো, ঠিক আছে। এটি অবশ্যই যদি না থাকে তুমি অবশ্যই বানায় রাখো তোমাদের এসডিও বা বিডিও অফিসে গিয়ে, ঠিক আছে। নেক্সট কী রয়েছে দেখো, কাস্ট সার্টিফিকেট, তো অবশ্যই কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরি থেকে হও না কেন তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে, কিন্তু এখানে স্টেটের কাস্ট সার্টিফিকেট চলবে না, তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট বানাতে হবে। তো তোমরা অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট কীভাবে বানাবে, তোমরা দেখবে এসএসসির যে নোটিফিকেশান ছিল সেখানে একটি তোমাদের ফর্ম থাকবে, সেই ফর্মটি ফিল আপ করে তোমরা হচ্ছে তোমাদের বিডিও বা এসডিও অফিসে গিয়ে তোমরা যখনই বলবে যে আমাকে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, তো তারা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। যার ফলে তোমার কি হবে, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট 3 থেকে 4 দিনের মধ্যেই তোমাদের রেডি হয়ে যাবে, এবং তুমি ফিজিক্যালি গিয়ে তোমার কোনো সমস্যা হবে না। তো অবশ্যই কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে রাখো, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবেই, কেননা এসএসসি জিডি একটি সেন্ট্রাল আর্ম ফোর্স, ঠিক আছে। নেক্সট কি, সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, প্রতিটি ডকুমেন্টে তুমি তোমার সিগনেচার করবে, ঠিক আছে। 6 কপি পাসপোর্ট সাইজ ফটো, তোমাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন 6 কপি ফটো রাখতে হবে, এবং অল সার্টিফিকেট 2 কপি সেট, তোমার যে যতগুলি ডকুমেন্ট তুমি বানাবে সেগুলো কিন্তু 2টি সেট রাখবে, মানে যেখানে একটি সেটে যদি ভুল হয় বা হারিয়ে যায় অন্য সেটটি তোমার কাজে আসবে, ঠিক আছে। নেক্সট কি, এনসিসি সার্টিফিকেট, তো যারা যারা ফর্ম ফিল আপের সময় এনসিসি সার্টিফিকেট তোমরা দিয়েছো অতি অবশ্যই এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে, অনেকটা তোমাদের কিন্তু কাজে আসবে। এবং যারা এনসিসি সার্টিফিকেট দেওনি তোমাদের কিন্তু নিয়ে যেতে পারো, যদি তারা অ্যাগ্রি করে তাহলে নেবে, যদি না নেয় তো কোনো ব্যাপার না, তবুও কিন্তু এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে যাদের রয়েছে। 10 নম্বরে একটি পয়েন্ট বলি, সেটি হচ্ছে প্যারেন্টস ডকুমেন্ট, তো দেখো এখানে মা বাবার তোমরা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা নিয়ে যেতে পারো, যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে যাবে, নাহলে নিয়ে যাবে না। আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যাবে, ঠিক আছে। অনেক সেন্টারে চায়, আবার অনেক সেন্টারে কিন্তু চায় না, ঠিক আছে। তো এগুলি হচ্ছে আজকের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আমি বলে দিলাম, তো তোমরা অবশ্যই বিষয়গুলি মাথায় রেখো এবং ভালো করে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রতিটি বিষয়, যদি বুঝতে পেরো তাহলে কিন্তু একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং তুমি তোমার বন্ধুবান্ধবকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও, তারা যেন প্রতিটি বিষয় জানতে পারে। এবং তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই যদি আমার সাথে লাইভ ডিসকাশন করতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু লাইভ এসে তোমাদের সমস্যাগুলি সমাধান করে দেবো, ঠিক আছে। তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি দেবো, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।